আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। জি, ধন্যবাদ। অজয় দা, আমি সরাসরি আলোচনায় আসি। প্রথমে আপনি জানেন যে আমাদের নতুন সংসদ, এক নির্বাচিত যে সংসদ আমরা পেয়েছি গত ফেব্রুয়ারিতে, তাদের 1 মাসের উপরে হয়ে গেল এবং তারা সংসদের অধিবেশন চলছে এখন। এবং আমরা এখানে সবসময় যে জিনিসটা আশা করি যে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে সরকারি দল, বিরোধী দল আলোচনা করবে, কিন্তু আলোচনার মধ্যে আমরা দেখলাম প্রথম দিনই বিরোধী দল ওয়াকআউট করলো একটা ইস্যুতে। আবার এখন এই মুহূর্তে যখন নাকি দেশে নানা ধরনের সমস্যা, বিশেষ করে জ্বালানি তেলের সমস্যা নিয়ে নানা রকম মানুষ নাজেহাল অবস্থা, এই সময় তারা আরেকটা ইস্যু নিয়ে যে কিভাবে আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, তার প্রক্রিয়াটা কি হবে, সংবিধান সংশোধন পরিষদ কেন হবে না এবং সেখানে কেন ওই মাধ্যমে হবে না, এই সমস্ত বিষয় নিয়ে তারা ওয়াকআউট করলো। এই যে ওয়াকআউট তো করতেই পারে, ওয়াকআউট একটা সংসদীয় রীতির মধ্যে পড়ে, কিন্তু ওয়াকআউট করে যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো কতটুকু জনগুরুত্ব সম্পন্ন, মানুষের প্রত্যাহিক জীবনযাপন সম্পর্কে আপনি একজন যদি সাধারণ মানুষের জিজ্ঞাসা করেন, তারা কিন্তু এই সংসদীয় সংস্কার কমিটি জিনিসটা কি এটাই বুঝে না। সেই কারণে ওয়াকআউট করা, আগের বার প্রেসিডেন্ট কোনো ভাষণ দিল ওয়াকআউট করতে হবে, এইগুলো। আবার এর মধ্যে আমরা নানা ধরনের কথাবার্তাও শুনছি, আমরা সংসদে বসে আলোচনা হচ্ছে, হাস্যরস হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে কৌতুক হচ্ছে। তো কেমন দেখছেন আমাদের এই সংসদীয় রাজনীতির অবস্থা? প্রথম কথা হচ্ছে, ধরেন একটা সুস্থ বিরোধী দল থাকা গণতন্ত্রের জন্য অপরিহার্য, এবং যত তর্ক বিতর্ক হবে, আপনি যেটা বললেন যে বিভিন্ন জরুরি বিষয় নিয়ে যত বাদানুবাদ হবে, কথা হবে, ততই তো সলিউশন বেরিয়ে আসবে। এবং ধরেন যে বিরোধী দলগুলো, আমরা আমরা যে দেশে আছি এবং যে সমস্ত গণতান্ত্রিক উন্নত দেশগুলোতে বিরোধী দলের একটা ছায়া সরকার থাকে, এবং এই যে শ্যাডো গভর্নমেন্ট যেটা থাকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং তারা কিন্তু ক্ষমতাশালী, তারা জনমত ক্রিয়েট করে, অনেক বিল তারা আপনার পরিবর্তন করতে পারে, বদলে দেয়, সরকারের অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করে। এখন কথায় কথায় বেরিয়ে গেলে, এইটা তো ওই যে ছেলেবেলায় আমরা করতাম না, মার উপর রাগ করে বেরিয়ে যেতাম, বলতাম যে আর জীবনেও আসবো না, আর খাবো না, বুঝছেন? কিন্তু মা তো জানতো, মা করতো কি জানেন, ওই ভাত বেড়ে একদিকে রেখে দিত, জানে যে খিদা লাগলে ঠিকই আসবে, ঠিক আছে। আবার এসে আমরা সুরসুর করে খেয়ে আবার কি বলতাম জানেন তো, এইবার কিন্তু লাস্ট খাইছি, আগামীবারে কিন্তু আর খাবো না, বুঝছেন? এখন ঘটনাটা হয়েছে কি জানেন, ঘটনাটা হচ্ছে বাচ্চা ছেলের মতো এই আচরণগুলো। সেদিন আপনি যেটা বললেন, আমি একটা সংসদের দেখলাম, আন্দেলিব রহমান পার্থ এবং তার পরবর্তীতে হাসনাত যে উত্তর দিল, দুটোই আমি কেয়ারফুলি অবজার্ভ করেছি। পার্থের কথায় কিন্তু অনেকগুলো যুক্তি ছিল। এই যেটা আপনি বললেন, এই যে সংসদ কি জানি, ওই যে সংবিধান সংশোধন পরিষদ, আসলে কেউ তো জানেই না এগুলি। এবং এই যে সংশোধন পরিষদ না কি, পার্থ একটা অত্যন্ত মূল্যবান কথা বলেছে। বলছে এই সংবিধানকে ভয় পাচ্ছেন কেন, এটা কি 71-এর পরাজয়ের দলিল মনে হচ্ছে, এই কথাটা বলেছে, বুঝছেন? এবং এইটাতে ওই ছেলেটি ক্ষিপ্ত হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন এত গুরুগম্ভীর মানুষ আছে সেখানে, বিরোধী দলে অনেক পরিপক্ক মানুষ থাকার কথা, সেখানে এই বাচ্চা ছেলেটিকে এনকাউন্টার করতে দিয়েছে। ইটস অল রাইট, একটা ইয়াং ছেলে এনকাউন্টার করতেই পারে, কিন্তু তার তো যুক্তিগুলো দুর্বল ছিল। আমার কি মনে হচ্ছে জানেন, এই যে আপনি বললেন না, আমি সংক্ষেপ করে আনি, এই যে ওয়াক আউট, ওয়াক ইন, এগুলি সবগুলো হচ্ছে নাটক। কারণ ওরা যদি জুলাইয়ের যে আপনার কথিত, আমি বলবো তথাকথিত যে সংশোধনী, এইটা যদি না হয় না, ওদের অস্তিত্বের সংকট হবে। কারণ ওরা নীল হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সেদিন আমার কাছে যেটা সবচেয়ে বাজে লেগেছে, প্রেসিডেন্টের নাম উচ্চারণ করেছে শুধু চুপ্পু বলে, এবং অত্যন্ত তাচ্ছিল্যের সাথে। আপনি যে সংসদে বসে কথা বলছেন, যে রাষ্ট্রে কথা বলছেন, সেই রাষ্ট্রে এখনো একজন রাষ্ট্রপতি কিন্তু বহমান আছেন, একজন রাষ্ট্রপতি কিন্তু চলমান আছেন। আপনি মানেন বা না মানেন, সেই চেয়ারটাকে আপনাকে সম্মান করতে হবে। এই যে ধরেন সংসদে বলা মানে কিন্তু
একটা আইনের জায়গায়, পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলা, সেইখানে এই ভাষায় কথা বলা আমাকে খুব আহত করেছে। একটা জিনিস দেখেন, আমি যেটা বলতে চাই, এদের আসলে তেল ফুরিয়ে এসছে। তেল ফুরিয়ে এসছে কেন? একটা জিনিস তো খুব সহজেই আপনি অনুমান করতে পারেন। এই যে কথায় কথায় মব, কথায় কথায় রাস্তাঘাটে মারামারি, কথায় কথায় এর ওর বাড়িতে হামলা, একে গলায় জুতা, ওইটা আজকে বন্ধ হয়ে গেছে কেন? প্রায় তো বন্ধ হবার পথে, তাই না? কিন্তু এমন তো কিছু হয় নাই, এমন কিছু আইন শৃঙ্খলা বাহিনী করেনি যে কালকে থেকে বন্ধ হয়ে যেতে হবে। বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা তাদের ফুয়েল, জ্বালানি, ইন্ধন এগুলো পাচ্ছে না, যেগুলো বিগত সরকারের সময় পেয়েছিল। এবং জুলাই সংশোধনী যেটা বলছে সেটা হচ্ছে এই সমস্ত অপকর্মগুলোকে জায়েজ করার জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে সংসদ থেকে বেরিয়ে। কিন্তু সেটা কতটা কার্যকর হবে আমি জানি না। যদি যেভাবে বিএনপি এখন এগুচ্ছে সরকার, এবং যে শক্ত যে একটা স্ট্যান্ড মনে হচ্ছে ধরে আছে, সেইটা যদি ধরে না রাখে তাদেরও তো বিপদ, তাদেরও তো অস্তিত্ব টলটলায়মান হবে। তাদের স্বার্থেই তাদেরকে জুলাইয়ের এটাকে প্রতিহত করতে হবে সুন্দরভাবে। যেটা আপনার তাদের নেতারা বক্তৃতায় বলেছে যে ওটা কিভাবে হবে সেটা আমরা পরে নির্ধারণ করব, এইভাবে নির্ধারণ করব, ওইভাবে নির্ধারণ করব। কোনোভাবেই নির্ধারণ হবে না, কেন জানেন? কারণ পুরো বিষয়টাই ছিল গোঁজামিল। আমাদের দেশের নাম পরিবর্তন করতে চেয়েছে প্রথমত, সেটা না পেরে বলেছে সংবিধানের এটা পরিবর্তন করব, ওইটা না পেরে বলেছে জনগণ প্রজাতন্ত্রী বাংলাদেশ করব। ভাই, এই অনুষ্ঠানে আগে একবার বলছিলাম, আজকে যে চাষিটা এখন ফসল ফলাচ্ছে তার কাছে জনপ্রজাতন্ত্রী আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তফাৎ কি? সে চায়, সে চায় দুমুঠো ভাত, তাই না? এই যে ঢাকার যে মধ্যবিত্ত জ্বালানি সংকটে যারা তেলের জন্য দীর্ঘ লাইন দিয়েছে, প্রজাতন্ত্রী জনপ্রজাতন্ত্রী হলেই কি আলী রিয়াজের ট্যাঙ্ক থেকে তেল আসবে? কোথা থেকে আসবে তেল? হ্যাঁ, তিনি তো আমেরিকা গিয়ে বসে আছেন, তাই না? এখন দেখেন এই জি। বেরোচ্ছে, কিন্তু একটা একটা করে ঘটনা বেরোচ্ছে। আজকে সকালে কালের কণ্ঠ যেভাবে লিখেছে, বিশাল হেডিং দিয়ে, যে দেশ নয় আমি আগে, মানে নিজে আগে, এইটা দিয়ে আমাদের বিগত আপনার উপদেষ্টা পরিষদের প্রধানের ছবি দিয়ে, ডক্টর ইউনূসের ছবি দিয়ে বিরাট একটা নিউজ করেছে। তার মানে কি? ভয় কেটেছে, কথা বলা শুরু হয়ে গেছে। এবং সবচেয়ে এই যেটা একটা আশ্চর্য, জিনিস আমি আমি আপনাকে এইটা একটু বলি। এই যে একটা বিষয় আপনি বললেন যে আমি নয় দেশ বড় সবচেয়ে, হ্যাঁ, তো এই যে দেশ নয় কথাটা, আমি বড়, দেশ দেশ নয় না আমি বড়। আমি, কিসের দেশ, নিজেরটা আগে, এই ধরনের হেডলাইন দেখলাম। জি তা জি এগুলো যে করা বলা হচ্ছে, আপনি লক্ষ্য করবেন আমাদের মিডিয়াগুলোর ব্যাপারে আমি বলতে চাচ্ছি, মিডিয়া অথবা দুদক, আমি এদেরকে দেখছি যে যখন নাকি সরকার যখন বিরোধী দলে পরিণত হয় অথবা সরকার যখন ক্ষমতা থেকে চলে যায়, তখনই তারা এগুলি বলে। এই কাজগুলো ডক্টর ইউনূসের কথা যেটা বলা হচ্ছে, উনি তো এটা ক্ষমতায় থাকতে করেছেন, তখন জি। কেউ একটা শব্দটি করেনি। কিন্তু যে উনি চলে গেছেন, তখন মনে হচ্ছে সবাই একটু বিপ্লবী হয়ে গেছেন এবং জি, সবাই এই সমস্ত নিউজগুলি করছেন। এই যে মানসিকতাটা, এটাও কি খুব ভালো? না আমি মনে করি এটা ভালো না, এটা অবশ্যই ভালো না। কিন্তু এই ঘটনাগুলো তারা কেন বলতে পারেনি? তারা কি বলবে জানেন? মিডিয়া, আপনি নিজে মিডিয়ার মানুষ, আমরা তো টুকটাক লেখালেখি করি, তারা বলবে যে আমরা ওই সময় সময়ের অনুকূলে ছিল না। আরে ভাই, সময় তো অনুকূলে থাকবে না। প্রতিকূলতার ভেতর থেকে রাইট, যারা, প্রতিকূলতার ভেতর থেকে যারা বের করবে তারাই তো মিডিয়া। আপনাকে আমি রাইট। বঙ্গবন্ধুর একটা ছোট্ট উদাহরণ দিই। বঙ্গবন্ধুকে অনেকে মনে করে যে লেখাপড়া জানেন, জানতেন না, এটা সেটা। বঙ্গবন্ধু যখন আপনার এই কি বলে এটাকে, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এলেন, তখন বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করছিল না যে, উনি খুব উৎফুল্ল এবং উনি বলছেন আমি জানতাম যে আমি বেরিয়ে যাব। তখন উনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে জানতেন আপনি বেরিয়ে যাবেন? উনি বলছেন আমাকে একটাই পত্রিকা দিত, ইত্তেফাক। প্রথমে ইত্তেফাকটা আসলো এইটুকু কাটা, মানে এই নিউজটা আমার। হুম, পরে আসলো এইটুকু হুম। কাটা, পরে আসলো এইটুকু কাটা, পরে এমন হলো বলে আমি নিজেই বেরিয়ে গেছি ওই পত্রিকা দিয়ে, তাহলে আমার আর মুক্তির দেরি কোথায়? তাই না? রাইট, তো রাইট, তার রাইট। মানে কি? তার মানে হচ্ছে অত্যন্ত বিরূপ পরিস্থিতিতেও যারা নিজেদের সঠিক কথা বলতে পারে। তবু আমি একটা একটা প্রশংসা করতে চাই, সেটা হচ্ছে ধরেন নানা চাপে দেখেছেন তো না, যে যেগুলো আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকারের সাপোর্টে ছিল, গিয়ে পাগলের মতো গিয়ে ইন্টারভিউ করেছে। এই যে মতিউর রহমান সাহেব, এই যে আপনার আমাদের মতি ভাই, তারপরে আপনার মাহফুজ ভাই, তাদেরকেও তো ছাড়ে হুম, নাই না, তাদেরও আগুন দিয়েছে কিন্তু। সুতরাং ভয় রাইট। একটা ছিল। হ্যাঁ, তাদেরও ভয় ছিল। এবং সবচেয়ে ধিক্কার এবং ন্যাক্কারজনক হচ্ছে যে আপনার নুরুল কবির সাহেবের ঝুঁটিটা ধরে, যেটাকে আমরা পনিটেল বলি, সেটা ধরে তাকে টানাটানি করেছে। এগুলো তো আমরা চোখে দেখেছি, তাই না? এখন ধরেন হুম, আত্মসম্মানের ভয়, তারপর সার্কুলেশন বা পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার ভয়, এসব কারণে হয়তো বলে নাই। কিন্তু এখন যখন বলছে,
সত্য কথাটা যদি বলে, যেটা আমি মনে করি যে ডিপ স্টেটের কথাটা আসছে বারবার। হোয়াট ইজ ডিপ স্টেট? স্টেটের ভেতরে যে আরেকটা স্টেটের জন্ম নেওয়া, এবং সেটা অত্যন্ত গভীরে থাকবে, সেটাই আসলে নিয়ন্ত্রণ করবে। এই রকম যে একটা কাহিনী বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু এখন প্রকাশ্য দিবালোকের মতো আস্তে আস্তে বেরিয়ে আসছে। মানে এখন মুশকিল এটা তো হচ্ছে, ওদের ওদের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে যে নিজেই তো উনি, বলছে, তার সঙ্গে নাকি ডিফটেড কথা বলছে, তাকে নাকি বলছে তোমরা এই মানো, তোমরা 29 সাল পর্যন্ত থাকতে পারবে। তো এখন হ্যাঁ, এটা কি বলবেন? সে তাহলে বলে না কেন যে কে ছিল তারা? না কে ছিল কি আমি বলি আপনাকে এখানে। এর আগে আমি একটা হ্যাঁ, ছোট্ট কথা শেষ করি। সেটা হচ্ছে, আপনি যে বললেন যে সময় থাকতে বলে না, সময় থাকতে তো শেখ হাসিনাকে সতর্ক করা হয়নি। আপনি খেয়াল করবেন, আমি এটা প্রায় দুঃখ প্রকাশ করতাম যে উনি সেন্টেন্স কমপ্লিট করে না, উনি অর্ধেক সেন্টেন্স থেকে আরেক বাক্যে চলে যায়। এমন আমার ধারণা যে যারা পাশে ছিল তারা এটাকে কারেক্ট না করে কি বলছে জানেন, একটা তো অসমাপ্ত আত্মজীবনী বেরিয়েছে, আর আপনার এই না বলা কথাগুলি হচ্ছে অসমাপ্ত কবিতা, এরকম করে হয়তো ওগুলোকে পাম দিয়ে রাখছে, বুঝছেন। উনি মনে করছে তাই তো, আমি তো দেখি অসমাপ্ত কবিতা বলতেছি। এবং এরকম করতে করতে কি হয়েছে, উনি আমাদেরকে ক্লিয়ার করে বলতেই পারে নাই কেন এই লোকটাকে চুবাতে হবে। উনি বলছিল না যে পদ্মা নিয়ে গিয়ে চুবাই আনেন, জীবন যেন না যায় সেভাবে তাকে চুবিয়ে আনেন। কথাটার যে গুরুত্ব ছিল, সেই গুরুত্বটা পর্যন্ত ভদ্রমহিলা বলতে পারে নাই। তা তোষামোদী এবং চাটুকারিতার জন্য মিডিয়ার, আপনার এই মিডিয়া যে পায়ের উপর পড়ে যায়, কিছু বললেই মিডিয়া পায়ের উপর পড়ে যায়। কিন্তু এখন যেটা হচ্ছে, ধরেন আমি মনে করি সত্য এবং তথ্য নির্ভর যে কথাগুলো বেরিয়ে আসছে, সেগুলো আমার কেন জানি মনে হচ্ছে যে যে সরকারটা চলে গেছে তাদের জন্য তো কিছুতেই সুখকর নয়, এবং ভবিষ্যতে আরো বিপদ টেনে আনবে। কারণ পৃথিবীর বহু দেশে, মাসুদ ভাই, পৃথিবীর বহু দেশে আমেরিকা এইভাবে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আমেরিকা সে নিয়ন্ত্রণটা একটা পর্যায়ের পরে অকেজো হয়ে যায়। সেটা আপনি সালভেদের আলেন্দে থেকে শুরু করে, আমি ইতিহাসের দিকে যেতে চাচ্ছি না, পৃথিবীর বিভিন্ন দেশে তারা করেছে, ভিয়েতনাম সহ, কিন্তু তারা টিকতে পারেনি। এবং আমাদের দেশেও আপনি কি মনে করেন যে এখন যে কথাগুলি বেরোচ্ছে, কেউ কি সাথে সাথেই ক্ষমতাটা দিয়ে দেয় যে ভাই আমার এই সিংহাসন পছন্দ হচ্ছে না, আমি গৌতম বুদ্ধ হয়ে গেলাম, সংসার টংসার ছেড়ে চলে যাচ্ছি, তুমি এসে এখানে বসো, এরকম তো না, এইরকম নয়। রাইট। এবং হুম। প্রথম দিকে বারবারই বলেছিল যে তারা দীর্ঘায়িত হবে তাদের ক্ষমতায়, যেটা ওই বাচ্চা ছেলেটা বলে ফেলেছে, আসিফ সজীব মাহমুদ না কি বললেন, এটা বলে ফেলেছে। পরিকল্পনা সেটাই ছিল, কিন্তু সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হয় নাই। কেন হয় নাই জানেন? কারণ পরি থাকে আকাশে, কল্পনা থাকে মনে। আর পরিকল্পনার অফিস হলো পরিবাগে, বুঝছেন। পরি গেছে উইরা, বাঘ আছে পইরা, তো এখানে কেমনে হবে বলেন? হ্যাঁ, আহ, না, পরিকল্পনা আকাশে থাকে, সে ঠিক আছে, কিন্তু তারপরেও তো পরিকল্পনা করতেই হয়। কিন্তু তাদের এটাকে পরিকল্পনা বলবেন না ষড়যন্ত্র বলবেন, আমি জানি না, শব্দের আমি তো বাংলা সেটাই বাংলা বলছি শব্দ আপনাকে, আছে। সঠিক হলে পরিকল্পনা হবে, সঠিক হলে Right. পরিকল্পনা হবে, আর ব্যাঠিক হলে ষড়যন্ত্র হবে, তাই না? ষড়যন্ত্র হবে। পরিকল্পনা যে হুম। কখন ষড়যন্ত্রের রূপ নিয়েছে নিজেরাই টের পায়নি। কিন্তু আমি যেটা মনে করি কি জানেন, আমি কারো বিদ্বেষমূলক কথা বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি, ফ্যাক্ট শুড কাম আউট, ফ্যাক্ট বেরিয়ে আসতে হবে কি ঘটেছিল। কারণ 1.5 বছরে, এখন যেটা বোঝা যাচ্ছে, 1.5 বছরে বাংলাদেশ তার অবস্থান থেকে অনেক পিছিয়ে গেছে। আপনার সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, চারটা প্রেক্ষাপটে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। আমরা যদি ডিপলি ডিসকাস করি, একদিন যদি কোনো ফোরামে আমরা কথা বলি, বাংলাদেশের এই চারটা অবক্ষয়ের জন্য এই 1.5 বছরের অপশাসন দায়ী। এবং এই দেড় আচ্ছা, বছরের এটা কি অপশাসনে, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় এটা কি, এই যে আপনি 1.5 বছরের অবসেশন বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছেন, এটা কি তাদের আসলে, তারা কি আসলে তার অযোগ্য ছিল, নাকি তারা আসলে মানে এই দিকে খেয়ালই করে নাই, নাকি তারা বুঝেই নাই, মানে কারণটা কি? খেয়াল করেনি এটা তো বলা যাবে না, খেয়াল 100% করেছে। কিন্তু তারা যেটা করতে চেয়েছিল, আপনার আমার যেটা মনে হয়েছে, তার আগে আমি জি, আপনাকে একটা কথা বলি, এর আগে আমাদের দেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, জি, অন্তর্বর্তী সরকার হয়েছে, যে নামেই হোক। সেই জি। মানুষগুলোকে আপনি একবার চোখের উপর ভাসান, ম্যাচিওর মানুষ, লেখাপড়া হুম, জানা মানুষ, তাদের ভুল থাকতেই পারে, তারা ম্যাচিওর হুম, মানুষ, লেখাপড়া জানা মানুষ, এবং তারা ছিলেন সমাজের বিবেক টাইপের মানুষ। কাজেই হুম, হুম। বিবেকবান মানুষরা একটা পর্যায়ে ভুলের পরে আর ভুল করে না। কিন্তু আপনি যদি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেখেন, তারা কোথায় এখন? একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে তো আপনার দেবপ্রিয় বাবু, সুলতানা কামাল, এরা সকলেই ছিলেন না, লতিফুর রহমানরা ছিলেন না। তারা কি এরপরে এইভাবে নিষ্ক্রিয় এবং নিষ্প্রভ হয়ে গিয়েছিলেন? নয়। এরা কেন নিষ্ক্রিয় এবং নিষ্প্রভ হয়ে আছে? কারণ এরা
এরা বুঝেছে যে এরা একটা বিরাট ভুল করেছে। আমার যেটা মনে হয় ওরা নলচে সহ পাল্টে দিতে চেয়েছিল আমাদের দেশকে। তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চেয়েছিল। তাদের প্রথম ভ্রান্তি, তাদের প্রথম যে ভ্রান্তি আমি মনে করি ভুল, সেটা হচ্ছে তারা আমাদের অস্তিত্ব এবং জন্মকে অস্বীকার করতে চেয়েছিল। তারপরে তারা নেইবারিং কান্ট্রির সাথে শত্রুতায় গিয়েছিল, যেটা তাদের জন্য কাল হয়ে এসছে। তৃতীয় হচ্ছে, আপনি একটা দেশে 30 থেকে 35% জনগণকে নাই করে দিবেন, ওরাই তো আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগের সমর্থনের প্রশ্ন আসছে না। আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে যারা নেতা, তারা কি আসলে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত ছিল? আপনি তো যেই সুযোগগুলো তারা পেয়েছিল যে এই এই মানুষগুলোকে পরিশুদ্ধ করে রাজনীতিতে এনে আওয়ামী লীগের হাইব্রিডকে বের করে দেওয়া। আওয়ামী লীগ দেখেন এখন কিন্তু আওয়ামী লীগ তিনটা, একটা হাইব্রিড আওয়ামী লীগ, পলাতক আওয়ামী লীগ, আরেকটা হুম নির্যাতিত আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে অদৃশ্য আওয়ামী লীগ। তো এই হুম অদৃশ্য আওয়ামী লীগটা অনেক শক্তিশালী, কিন্তু এরা এগুলো বুঝতে পারেনি। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে আপনার পলিটিক্সে বিন্দু মাত্র জ্ঞান নেই, আপনি এসে উপদেষ্টা হয়ে গেলেন এবং সংস্কৃতিকে এভাবে চাচ্ছেন, শিল্পকে এভাবে চাচ্ছেন, আইনকে এভাবে চাচ্ছেন, হবে না, এটা হতে পারে না। এবং আমার মনে হয়েছে যে আমাদের দেশের যে মূল ধারাটা, সেটা থেকেই তারা বিচ্যুত হয়ে গিয়েছিলেন। এখন আপনি যদি মূল ট্রেনেই না উঠেন, ঢাকা ট্রেনেই না উঠেন, আপনি যদি নরসিংদী পর্যন্ত এসে নেমে যান, আপনি ঢাকায় পৌঁছাবেন কি করে? এবং তারা পৌঁছাতে পারেনি, এটাই সত্য। এবং যে কথাটা আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, আমি সরি, এটা বলতেই হবে, আমাদের দেশে আপনি দেখবেন তথাকথিত শিক্ষিত, সুশীল এবং বিবেকবান কিছু হাই ক্লাস মানুষ আছে যারা কোনো কিছুতে কথা বলে না। আমি নাম উল্লেখ করতে চাই না, ধরেন বই বিপণন, বইয়ের অধ্যাপক, অনেক ভালো কথা বলে, কিন্তু দেশের কোনো ক্রাইসিসে থাকে না, দেশের কোনো ক্রাইসিসে টু শব্দ করে না। বুঝতে পেরেছেন? ওই যে একটা গল্প আছে না, মানে ছেলে আর মেয়ে ঠিক হয়েছে বিয়ের জন্য, তো বলতেছে যে ছেলে তো এক পায়ে খাড়া। বলে তাই নাকি, এত ভালো? বলে হ্যাঁ, ছেলে তোমার মেয়ের বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। আর বলে মেয়ে, বলে মেয়ে তো সাত চরে রা করে না, সাত চর দিলেও কোনো কথা বলে না। পরে তো ঘটকের মারতে গেছে ওরা, বলে হারামজাদা, ছেলে হলো লেঙ্গা আর মাইয়া হইলো বোবা। আগেই করছি না সাত চরে রা করে না, বুঝছেন? এখন বোবা মেয়ে রা করবে কেন? আরে এক পায়ে খাড়া মানে ও তো আরেক পা নাই। এখন যে রাইট সরকারটা এক পায়ে খাড়া ছিল এবং সাত চরে রা না করার মতো পরিস্থিতি ছিল, তারা যে হৃদয়হীন ছিল, এই কথাটা আমি আগেও বলেছি আপনাকে। আমার যেটা সবসময় মনে হয়, যেমন ধরেন বঙ্গবন্ধু থেকে শুরু করে যেসব জাতীয়তাবাদী নেতা আমাদের দেশে ছিল, যেমন ধরেন মনি সিং, যেমন ধরেন মোজাফফর সাহেব, যেমন আরো অনেক, মানে ভাসানী সাহেব, আরো অনেক আছে, তারা হৃদয় দিয়ে দেশকে ভালোবেসেছিল। তারা পারেনি, তাতে কি হয়েছে? নেতাজি সুভাষ হুম বসু তো পারেনি। নেতাজি সুভাষ বসু পারছে? বলছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, পারেনি। না পারলে কি হবে, ইতিহাসের নামটা খোদাই হয়ে গেছে, কারণ দেশকে ভালোবাসতো, মানুষকে ভালোবাসতো। ইনারা যে ভালোবাসতো না, এটা তো বারবারই প্রমাণ হয়েছে। বাস, রাইট এই দেশকে যারা ভালোবাসে, যারা জানে যে এই দেশে নদীর নাম পদ্মা, এই দেশে নদীর নাম মেঘনা, এই দেশে পাখির নাম দোয়েল, এই দেশে গানের নাম বাউল, সেই দেশে আপনার বাউলদের মারবে, নদীর পথ রুদ্ধ করবে, এইটা তো হয় না। না, আমি মনে করি কি জানেন, যে শাসক আমাদের সংস্কৃতিকে চোখে আঙুল দিয়ে মানে দেখিয়েছে, যে আঙুল দেখিয়েছে, এবং যে শাসক আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করতে পারেনি এবং আমাদের জনগণকে বুঝতে পারেনি, তাদের পরিণতি কখনো ভালো হয়নি। আচ্ছা, একটা কথা আমি বলি আপনাকে, আগে কিন্তু প্রায় বলা হতো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, অভিযোগটা সত্যও ছিল হয়তো কিছুটা, যে তারা মানে ভারতের একদম মানে অনুগত হয়ে গেছে, যে কোনো কাজে ভারতের কাছে যাচ্ছে। এবং মন্ত্রীরাও বলছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা একটা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, এমন কথাও বলছে। বলেছে। তো এগুলি নিয়ে আমরা দুঃখিত হয়েছি, লজ্জিত হয়েছি। এবং কেউ কেউ বলতে শোনে মানে কারো কারো কণ্ঠে আমরা এরকম উচ্চারণ শুনেছি, দেশটাকে তারা বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, এই ধরনের। এখন এই যে তেলের ক্রাইসিস, এই তেলের ক্রাইসিসের সময় আহ আমরা রাশিয়া থেকে তেল কিনতে পারবো কি পারবো না, এই জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। এবং এটা বেশ ফলাও করে প্রচারও করা হচ্ছে, যুক্তরাষ্ট্র অনুমতি দিয়েছে যে আমরা কিনতে পারবো। তো এবং শেখ হাসিনা যাওয়ার আগে অনেক কিছু বলেছে যে আমার এই সেন্ট মার্টিনে নিয়ে কি করতে চায় না করতে চায়, এগুলো বলা হতো। এবং উনি যা যা বলেছিলেন তার কিছু কিছু যেন আমরা দেখছি ইদানিং, সব মিলিয়ে দাঁড়ালো কোথায়? আমরা কি তাহলে মানে জি বলেন, আমি আর শেষ করতে চাই না। দেখেন, আমি একটা কথা বলি, দেশ বিক্রির কথাটা আমরা 73 থেকে শুনে এসেছি, ঠিক রাইট। আছে? কিন্তু দেশ বিক্রিটা আমাদের একটা সুচ পরিমাণ জমিও আমরা হারাইনি। ইট ইজ ফ্যাক্ট।
হারাইনি, উল্টো জলসীমা থেকে কিছু কিছু জায়গা, কিছু ওই যে কি বলে না, ওই ছিটমহল আমরা ফেরত পেয়েছিলাম। এইটা একটা দিক। আচ্ছা, আরেকটা দিক হচ্ছে, হ্যাঁ, ভারত নির্ভরতা অনেক বেড়ে গিয়েছিল। কারণ এটা তো শাসকের ত্রুটি। শাসক যখন আপনার জনগণ, ওই আবার একই কথা, শাসক জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে না, শাসক জনগণের কাছে যাচ্ছে না, শাসক জনগণকে তোয়াক্কা করছে না, শাসক নিজেরা আমি দামি নির্বাচন করছে, তখন তো তার একটা শেল্টার লাগবে না। কথা হলো কি জানেন, আপনি যদি পাপেট হন, আপনি যদি মূর্তি হন, আপনাকে পিছনে একটা ঠেস দিতে হবে, ঠেস দিয়ে দাঁড়াইতে হবে। আর আপনি যদি নিজের পায়ে দাঁড়ান, ওই ঠেসের প্রয়োজন হবে না। এটাই ঘটেছিল আওয়ামী লীগের ক্ষেত্রে। আওয়ামী লীগ যদি জনবিচ্ছিন্ন না হতো এবং আওয়ামী লীগ যদি এই কাজ মানে জনগণের কাছে ফিরে যেত, হয়তো ক্ষমতায় থাকতো না, কিন্তু দোদণ্ড প্রতাপে বিরোধী দল হিসেবে থাকতে পারতো। যে 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 শুনেন, নির্ভরতার তো একটা সীমা আছে না। ভারতকে আপনাকে স্পুন ফুড করবে, মানে স্পুন ফিট করবে, আপনাকে চামচ দিয়ে খাইয়ে দেবে? আপনি কি শিশু? আপনাকে তো এটা করবে না, না। এখন দেখেন ভারতের নীতি তো পরিবর্তিত হয়ে যাচ্ছে। ভারত যে সরকার বাংলাদেশে আসে তার সাথে ব্যবসা বাণিজ্য করবে, তার তো ব্যবসার প্রশ্ন না। হ্যাঁ, সে এখন ধরেন, আমরা অন্যকে দোষারোপ করার আগে, ভারত পাকিস্তানকে দোষারোপ করার আগে নিজেদের কথা বলি। আমরা কেন পরমুখাপেক্ষী হয়ে অন্যজনের কৃতদাস হই? আমরা কেন পারি না নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে? আর আপনি যার কথা বলছেন তার সম্পর্কে আমি একটা ছোট্ট গল্প বলি আপনাকে। দুইটা বাচ্চা খেলছিল রেডিও রেডিও, বুঝছেন? এখন দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। এ বলতেছে আমি গান করব তুই ঘোষক, ও বলতেছে না আমি ঘোষক না, আমি গান করব তুই ঘোষক, তুই ঘোষক না আমি ঘোষক। এটা নিয়ে লাগছে ঝগড়া। তবে যেটা একটু চালাক ছিল বলতে ঠিক আছে আমি ঘোষণা করতেছি, তুই গান রেডি থাক। বলছে হ্যাঁ। ঘোষণা কি করছে জানেন? যে রেডিও বাংলাদেশ, আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ। তো আমাদের তো উনি বাঁশি বাজাই দিয়ে চলে গেছে, বুঝছেন? উনি তো শেষ বলে চলে গেছে। কিন্তু এই যে অজস্র জঞ্জাল, 1.5 বছরে যে অজস্র জঞ্জাল, আমি মন থেকে আপনার প্রার্থনা করি, আমি বাংলাদেশের মানুষ এবং আমার দ্বৈত নাগরিকত্ব আমি আজীবন বহাল রাখবো। আমি মন থেকে প্রার্থনা করি যে একটু শৃঙ্খলা এবং শান্তিতে ফিরে আসুক দেশটা, যেটা একটু একটু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এইটা ফিরে আসলে অন্য এই ঝামেলাগুলি নিজে থেকেই আপনার দূরীভূত হবে। আচ্ছা, একটু মানে আপনার একটু হালকা বিষয় নিয়ে, ঠিক হালকাও না, বলে মানে এটা নিয়ে বেশ হাস্যরস ছিল। যেমন আমরা কিছুদিন আগে দেখছিলাম যে এসি কিভাবে চালাতে হবে এই ব্যাপারে প্রশিক্ষণ নেওয়ার জন্য একজন লোক বিদেশ যাচ্ছেন। এবং সর্বশেষ একটু আগে আপনি আমাকে মানে অনুষ্ঠান শুরুর আগে কথায় কথায় বললেন যে ইংরেজি শেখার জন্য নাকি থাইল্যান্ড যাওয়ার একটা থাইল্যান্ড। ব্যবস্থা হচ্ছে। তো থাইল্যান্ডে তো দু একবার যাওয়ার অভিজ্ঞতা আমাদেরও আছে। তো ওরা কি ইংরেজি খুব ভালো বলে? আমি তো বুঝতে পারছি না ওখানে কি আমি শিখবে। একটু আপনাকে একটা কথা বলি। পৃথিবীতে আসলে 5টা ইংরেজি ভাষী দেশ আছে। সবগুলো, ইংল্যান্ড হচ্ছে ওদের মাদার। যেমন ইউকে তো হবেই ইংরেজি, ইউকে হবেই। এবং ইউকে কি? ইউকে হচ্ছে ইংল্যান্ড, আপনার ওয়েলস, নর্থ আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড, এই হচ্ছে ইংল্যান্ড। ঠিক আছে, জি। ইংল্যান্ড বলবেই। আমেরিকা বলবে, কারণ ইংল্যান্ডেই ওর লোকরাই ওখানে গিয়ে আমেরিকা বানিয়েছে। কানাডা বলে, অস্ট্রেলিয়া বলে, নিউজিল্যান্ড বলে, এই তো, আর সাউথ আফ্রিকা বলে। এর বাইরে কিন্তু ইংরেজি জানা দেশ নাই। আপনার ফ্রান্সের লোকরা কিন্তু ফরাসি ভাষার বাইরে যাবে না, স্পেনিশরা স্পেনের বাইরে যাবে না। এখন ইংরেজি শিক্ষার জন্য থাইল্যান্ড যাচ্ছে, এর চেয়ে তো আচ্ছা, আশ্চর্যের ঘটনা কিছু। ইদানিং কিন্তু আমি একটু যোগ করি, ইদানিং কিন্তু ইন্ডিয়াও কিন্তু ইংরেজি শেখার জন্য মানে ইংরেজি ভাষাভাষী অনেক আছে। ইন্ডিয়াতে না, প্রচুর লোক ইন্ডিয়ার আছে। ইংরেজিটা ধরেন, ইন্ডিয়ার ইংরেজিটা ওদের মতো। হ্যাঁ, ওই যে মাথা আচ্ছা, নেড়ে নেড়ে বলে না, ওটা ওদের মতো। এই ইংরেজি শেখার জন্য ইন্ডিয়ার কাছে গিয়ে লাভ নাই। আর থাইল্যান্ডের আচ্ছা, কাছে ঠিক আছে। যাওয়াটা, থাইল্যান্ডেরটা হচ্ছে আসলে একটা প্রমোদ ভ্রমণ। কেন জানেন? থাইল্যান্ডের লোকরা, আমি অনেকবার গিয়েছি থাইল্যান্ড। মানে আমাদের যেটা হয়, এশিয়া যেতে হলে থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, এগুলি যে কোনো একটা হয়ে যেতে হয়। এই যে গতবার এই যে এলাম, আমি শ্রীলঙ্কা থেকে ঘুরে এলাম, ওইটাও আমি থাইল্যান্ড নিয়ে গেছি 2বারই। একবার গেছি, একবার আচ্ছা, এসেছি। আপনার এয়ারপোর্টের অ্যানাউন্সমেন্ট গুলো তো আপনি বুঝবেন না। এটা তো ওদেরকে দোষারোপ করে লাভ নেই না। ওরা ওদের অ্যাকসেন্টে কথা বলে, ওরা ওদের অ্যাকসেন্টে কথা বলে। হ্যাঁ, কিন্তু ওইখানে কেন ইংরেজি শিখতে যাবেন আপনি? ওটা তো ইংরেজি ভাষার দেশ না। থাইদের তো নিজস্ব ভাষা আছে, তারা থাই ভাষায় কথা বলে না। আপনার কি কারণে যাচ্ছেন, কারা যাচ্ছে, কেন যাচ্ছে? ওই যে আপনার, আমার আবার একটা গল্পের কথা মনে পড়লো, যে আমাদের দেশের এক বিখ্যাত নেতা মার্ক টালিকে ইন্টারভিউ দিচ্ছিল, বুঝছেন? তো মার্ক টালিকে ইন্টারভিউ দিতে গিয়ে যুদ্ধের কথা বলতেছিল। একটু বলার পরেই দেখে মার্ক টালি কান্না করে। তো উনি খুব খুশি হয়ে গেছে, বলছে দেখছো, আমি এখনো শেষও করি নাই, তোমার চোখে পানি এসে গেছে, ইউ আর ক্রাইং।
তখন হুম। মা কালী উত্তর দিছিল কি জানেন? বলছে, আই এম নট ক্রাইং ফর দ্যাট, ইউ কন্টিনিউয়াসলি রেপিং মাই মাদার টাং, দ্যাটস হোয়াই আই এম ক্রাইং। বুঝছেন? তো ইং- ইংরেজিটা জানলে, শুদ্ধ করে জানতে হলে ইংল্যান্ডে যান। ইংল্যান্ডে যান না, হার্ভার্ড আছে, অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, একটা কোর্স করে আসেন। ইংরেজি ভাষাভাষী দেশে যান। আপনার আমাদের দেশের এক বিখ্যাত সাহিত্যিক বলেছিলেন যে উনি নাকি ইংল্যান্ড থেকে এসে খুব খুশি হয়ে গিয়েছিলেন, এবং খুশি হয়ে শিশুর মতো বলছে, বলে আশ্চর্য জিনিস দেখলাম, আশ্চর্য। বলে ওখানে বাচ্চারাও ইংরেজি বলে, কারণ বাচ্চারা তো বলবে ইংরেজি, ওটাই ওদের মাতৃভাষা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, আমার কাছে এটা ফার্স মনে হয়েছে, এটা কৌতুক মনে হয়েছে। এখন এরকম ক্রাইসিসের সময় ইংরেজি শেখার কোনোই দরকার নেই, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, যদি শিখতে হয় প্রপার কান্ট্রিতে গিয়ে প্রপার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, নট ইন থাইল্যান্ড প্লিজ। আচ্ছা, আরেকটা কথা বলি, এটাও তো আলোচনা হয়েছে, অনেকে বলছেন যে আমাদের এই জামায়াতের আমির, উনি এটা যদি একটু ছোট করে বলেন আর কি, উনি নাকি বলেছেন যে উনিও একটা ক্ষুদ্র মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এটা তো হতেই পারে, এটা নিয়ে মানুষ আমার এত ট্রল করছে কেন? মানুষ ট্রল করছে কারণ ধরেন, এখন প্রশ্ন হচ্ছে, আপনি সারাক্ষণ মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, রাজনীতিতেও মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, জীবনেও করছেন, আচার আচরণেও করছেন, বক্তৃতায়ও করছেন, এখন এসে বলছেন আমি ক্ষুদ্র মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। দেখেন, আমাদের একটা টকশোর কথা মনে আছে মনে হয়, জ্বালাময়ী টকশো, ওই যে মানিক চৌধুরীর সাথে দীপ্তি নামে এক মহিলা, না উনার, রাইট, হ্যাঁ, হ্যাঁ, যখন হ্যাঁ, হ্যাঁ, দেয়ালের পিঠ থেকে গেছে, মানিক বাবু, মানিক না উনার নাম, ওই যে হ্যাঁ, বিচারপতি হ্যাঁ, হ্যাঁ। মানিক, শামসুদ্দিন চৌধুরী মানিক। হ্যাঁ, উনি যখন শামসুদ্দিন খেপে গেলেন, চৌধুরী মানিক। শামসুদ্দিন হুম। চৌধুরী মানিক, উনি যখন খেপে গেলেন এবং খেপে গিয়ে যখন উনি আক্রমণ করলেন, তখন মহিলাটা কিন্তু ওই উপস্থাপিকা কিন্তু আত্মরক্ষার জন্য বলল, আমি একটি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, এই কথাটা বারবার রিপিট করছিল। দেখেন, এই হুম। জামাতের আমিরের এই কথাটার ভেতরেও কিন্তু একটা প্রচ্ছন্ন আত্মরক্ষার ব্যাপার আছে। এইটা আমার কাছে অত্যন্ত পজিটিভ মনে হয়েছে। পজিটিভ কেন দেখেছেন? এত বছর পরও, এত চেষ্টার পরও ক্ষুদ্র মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হওয়ার মধ্যে গৌরব অনুভব করছে আজ জামায়াতের আমির। তার মানে কি, আপনি যতই ইয়ে করেন, ওই যে নহন্য তেহন্য মানু, মানে মুক্তিযুদ্ধকে হত্যা করা যায় না। যখনই আপনি মুক্তিযুদ্ধকে হত্যা করছেন, তখনই আবার ফিরে এসে বলছেন আমি ক্ষুদ্র মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যদি তাই হয়, অনুগ্রহ করে আর মুক্তিযুদ্ধকে অপমান করবেন না, আপনার পরিবারকে অপমান করবেন না, এবং আপনার পরিবারকে সম্মান করুন, মুক্তিযুদ্ধকেও সম্মান করুন, তাহলেই তো হলো। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব। আমি একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করি। আহ, অনেক আগের কথা। আমি বিমানে করে যাচ্ছিলাম আর কি, আপনাদের এই হিথ্রো থেকে জেএফকে তে নিউ ইয়র্কে। প্রায় 8 ঘন্টা থাকতে হয় আটলান্টিকের উপর। তো থাকতে থাকতে ওখানে ওই আপনার বিমানের সামনে যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে নিচে কি আছে, সামনে কি আছে। তো নিচে গেলে নীল সমুদ্র। আমি কিন্তু খুব ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, যদি এখন বিমানটা পড়ে যায় তাহলে এই সমুদ্রের মধ্যে, এই আটলান্টিকে। আমার মাথার মধ্যে এটুকু খেলছে না যে পড়ে গেলে সমুদ্র থাকলে কি, আর মাটি থাকলে কি, আর পাহাড় থাকলে কি। এবং তখন বিশেষ করে আমি ভয়ে ভাবলাম যে ধর্মকর্ম তো একটু কম কম করি, এইবার যদি কোনোভাবে ওই পায়ে বুঝতে পারি, তাহলে কিন্তু নিয়মিত নামাজ পড়া শুরু করে দেবো। এবং আমার ধারণা অনেকেরই হয়। এবং আল্লাহ আল্লাহ করতে করতে চলে গেলাম। তো এটা কিন্তু একটা ভালো, আপনি যে কথাটা বললেন, যে আমরা যখন বিপদগ্রস্ত হই, তখন অনেক সময় আমরা আল্লাহ শরণাপন্ন হই, আল্লাহকে ডাকতে থাকি। এখন বিপদগ্রস্ত হয়ে যদি কেউ মুক্তিযুদ্ধকে ডাকতে থাকে, মন্দ কি? এভাবেও তো মুক্তিযুদ্ধ হওয়া যায়, এভাবেও তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকা যায়। এটা প্রিয় এটা দর্শক, খুবই ভালো বলেছেন। আপনার এই বিমানের এই দুর্ঘটনা নিয়ে আমি পরের এপিসোডে আবার দেখা হলে আপনাকে একটা গল্প বলবো, আমারও এরকম একটা হয়েছিল ঘটনা। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে এই যে যারা মারাত্মক ভালো বলেছেন, এটা যে বিপদে পড়েও যদি মুক্তিযুদ্ধের রশ্মিটা ধরে রাখা যায়, মন্দ তাই না? কি? মন্দ কি? মন্দ কি? সবাই ধরুক। হ্যাঁ, আমরা তাই চাই, সবাই ধরুক। আমরা তবে চাই, এটা চাই না আমরা চাই সবাই বিপদগ্রস্ত হতে থাকুক। আমরা চাই সবাই ভালোবেসেই ধরুক। ভালো থাকুক। এবং আমি একটা ঠিক ছোট্ট আছে। শেষ কথা বলি আপনাকে, কারণ এই মাটিটাতে দাঁড়িয়ে আছে তো, এই মাটিটাতে দাঁড়িয়ে আছে লক্ষ মানুষের কান্না, রক্ত, মহিলাদের আর্তনাদের মাটি এটা। এখানে দাঁড়াতে হলে আসলে কোনো না কোনো এক সময় মুক্তিযুদ্ধের কথা বলতেই হবে, এটা থেকে বেরোতে পারবে না।
অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অজয়ের সঙ্গে আমাদের আসলে আলোচনা নয়, জাস্ট কথোপকথন। আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।